যারা বিপ্লব বিরোধিতা করেছে এই কিছুদিন, টোটাল কোয়ান্টিটিটা কত? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? আমি তোমার আমার তর্কের খাতিরে ধরে নিলাম 18 লাখ। তাহলেও কি 18 কোটির সাথে কোনো কম্পারিজন হয়? এই 18 কোটির মধ্যে যদি 5-7 কোটি উল্টে দাঁড়ায় বাংলাদেশের স্বার্থে এবং তারা রিভোল্ট ব্যাক করে, তখন জামাত পালাবার জায়গা পাবে না। তো এই জায়গা থেকেই আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আরও একটি যে বিষয় আমরা নজর রাখবো, যে কথাটা আমরা আলোচনা করছিলাম, এই ভোট পিছনো এবং যারা এই ছাত্র আন্দোলন করেছিল, এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, সেই ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা ছিল, যারা মাথারা ছিলেন, ছাত্র নেতারা ছিলেন, যাদেরকে আমরা দেখতাম সেই সময় সোশ্যাল মিডিয়ায়, এখন কিন্তু তাদেরকে ইউনূসের আশপাশে আর দেখা যাচ্ছে না। সেই জায়গাটা খালি হয়ে গিয়েছে। এই বিষয়ে আমরা নজর রাখবো। আমরা আলোচনা করছি আজকের বাংলাদেশের অবস্থান নিয়ে এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তাহলে যারা ছাত্র আন্দোলন করেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদের মুখটা তো আমরা আজকাল দেখতে পাচ্ছি না। তারা কোথাও কোথাও সরে যাচ্ছে, বিএনপি সরে যাচ্ছে, এবং মানে যে সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগের বিপরীত রাজনৈতিক দল যারা, তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে ইউনূস থেকে। তো এই জিনিসটা তৈরি হচ্ছে কেন বাংলাদেশে? দেখো, পলিটিক্সের একটা না নিজস্ব কালচার আছে, নো ম্যাটার হুইচ টেরিটরি। একটা ভারতের পলিটিক্সের একটা কালচার আছে, বাংলাদেশের পলিটিক্সের একটা কালচার, সব দেশের নিজস্ব পলিটিক্যাল কালচার আছে। সেখানে ম্যাডাম হাসিনার সাথে ম্যাডাম জিয়ার ঝামেলা থাকতে পারে, পলিটিক্যাল ঝামেলা থাকতে পারে, তার বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ হতে পারে, তার বিভিন্ন রকম ডেমনস্ট্রেশনস হতে পারে, বাট দোজ আর পলিটিক্যাল স্ট্রেটা। কিন্তু নন পলিটিক্যাল যারা অ্যাক্টার্সরা কাজ করছে, তারা যেটা বুঝতে পারছে না যে বাংলাদেশের বাকি যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা ফর অবভিয়াস রিজন পলিটিক্যাল সলিউশনটাই চাইছে। তার কারণটা হচ্ছে, তারা যদি জানে যে তারা যদি পলিটিক্যাল সলিউশন পায়, তবে মাত্র তারা এগিয়ে যেতে পারবে, তবে মাত্র তারা বাংলাদেশের প্রতি কোনো কাজ করতে পারবে। এখন অবধি যে কাজগুলো হচ্ছে, সেগুলো বাংলাদেশের কোনো বেনিফিট করছে না। এখন অবধি যে কাজগুলো হচ্ছে, হয়তো জামাতের কিছুটা হলেও বেনিফিট করছে, জামাতেরও পুরো বেনিফিট করছে না। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইউ আর ডুইং দিস ননসেন্স? ইউ আর ডুইং দিস ননসেন্স বিকজ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ টু বি ডান। তুমি বুঝতে পারছো না কি করণীয়। জাস্ট মাতিয়ে রাখতে হবে, মাতিয়ে রাখতে হবে, তাতিয়ে রাখতে হবে, সময় নষ্ট করতে হবে, এবং ভোটটাকে মানে পলিটিক্যাল সলিউশনের প্রথম স্টেপটাকে ডেফার করতে হবে। যতটা পারো ডেফার করে যাও। এবং আমি বারবার বলছি, এই ভোট ডেফার করার সাথে ডাইরেক্ট রিলেশন আছে ইকোনমিক ডাউনফলের, ডাইরেক্ট রিলেশন। এই সম্পর্কটাকে আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। বাংলাদেশ যেভাবে ইকোনমিক ডাউনফলটা জামাত করাতে চাইছে, তার কারণ হচ্ছে বাংলাদেশ যখনই দেখবে কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটাকে এনকারেজ করতে এই ধরনের ঘটনাগুলো রিপিটেটিভ ঘটনা হয়। আচ্ছা, আমাকে একটা জিনিস লজিক্যালি বলো, আজকের ডেটে দাঁড়িয়ে ম্যাডাম হাসিনা বাংলাদেশে নেই, আজকের ডেটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যে পলিটিক্সটা করছে, সেটাকে কাউন্টার সে অর্থে কেউই করছে না। একদম। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে একটা প্রাক্তন ঐতিহাসিক ঘটনাকে চ্যালেঞ্জ করে, তার বাড়িঘরদর ভাঙচুর করে, আওয়ামী লিডারদের বাড়িতে অ্যাটাক করে, ইন্টালেকচুয়ালসদের বাড়িতে অ্যাটাক করে কোন বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছে? সিম্পল অ্যান্ড স্ট্রেট বার্তা হলো যে আপনাদেরকে বাংলাদেশের যে গোটা রাষ্ট্রীয় পরিকাঠামো আছে, সেখান থেকে মাথাটা সরিয়ে নিতে হবে। আমরা যা ঠিক বুঝবো আমরা তাই করব। যদি আপনারা কিছু করতে চান, দিস ইজ দ্য এক্সাম্পল। আমরা এই ধরনের আচরণ করব। তাতে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকুন বা না, তাতে আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকুন। দেখো, আমি এটা তোমাদের চ্যানেলেই হয়তো বলেছিলাম বহুকাল আগে, আমি কোনোদিনই মানিনি, আজও মানি না, আগামী দিনও মানবো বলে মনে হয় না যে ছাত্র আন্দোলনের সাথে কোনো জিনিসের যোগাযোগ। দেখো, ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু একটা ইনোসেন্স থাকে, ছাত্র আন্দোলনের মধ্যে একটা প্রচণ্ড রকম আবেগের জায়গা থাকে, কিন্তু এটা হচ্ছে ছাত্রদেরকে সামনে রেখে ব্যাকগ্রাউন্ড থেকে একটা অসামান্য একটা এজেন্সি ওয়ারফেয়ার চললো। সেটা কিন্তু ইউনূসের মুখ ফসকে বেরিয়ে গেছিল, সেটা বেরিয়ে গেছিলো, একদম প্ল্যান্টেড, খুব সুন্দরভাবে প্ল্যান করা। এবং খুব সম্ভবত একজন তার সঙ্গে থাকেন, তাকে দেখে, যাকে হেফাজতের একজন মেম্বার বলা হয়, তাকে দেখিয়ে কিন্তু এই জিনিসটা বলেছিলেন যে এই হচ্ছে মাথা। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তাহলে কি ছাত্র আন্দোলন যারা করেছে তারা পিছিয়ে যাচ্ছে? এইখানে শুভাশিস বাবু, একটা বিষয় যদি আমি 2-2 করতে চাই, পজিটিভ আর নেগেটিভ। ইউনূস তিনি নিজে একজন অর্থনীতিবিদ, তাকে কেউ একজন পাপেট করে পাঠিয়েছে, আইদার পাকিস্তান অর চায়না বা যে কোনো কান্ট্রি পাঠিয়েছে, তাকে বসিয়ে বলানো হয়েছে তুমি ইচ্ছে করে ইকোনমিক ডাউনফলটা করো, যাতে করে আমাদের প্রতি ডিপেন্ডেন্সিটা বেড়ে যায়। অর
ইউনুস নিজের মাথা না খাটিয়ে ইউনুস জাস্ট বাঁচতে চাইছে, তাই আমি নজর ঘোরানোর জন্য এই জিনিসটা করতে চাইছি? কোনটার সম্ভাবনা বেশি? দেখো, আমি আমার গোটা ব্যাপারটা যেরমভাবে আমি দেখছি ইনডেপথ, যতটা আমারও বহু মানুষ আছে বাংলাদেশে যাদের সাথে আমার যোগাযোগ আছে, বাংলাদেশের বহু গভর্নমেন্ট লেভেলের লোকেদের সাথে আমার কথাবার্তা হয়, তারা আমার বন্ধুস্থানীয়, আজকের বন্ধু না, বহুদিনের বন্ধু, তারা আমার কথাবার্তা হয়। তাতে একটা জিনিস আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, পুরো কন্ট্রোলটা যেটা আগে মোহাম্মদ ইউনূস বোঝাবার চেষ্টা করতো, মানে মাস দুয়েক আগেও, যে আই অ্যাম দ্য লিডার, সেইটা বলতে এখন মোহাম্মদ ইউনূস কোথাও গিয়ে একটা দ্বিধাগ্রস্ত হচ্ছে। তার মানে কি, আইদার তার যারা ফান্ডিং এজেন্সি আর তার যারা মনিব, তারা হয়তো আস্তে আস্তে তাদের টুল স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছে, মোহাম্মদ ইউনূসের উপরে যে ফান্ডিংটা হতো বা যে ব্যাকআপটা ছিল সেটা থেকে সরে আসছে। আর এটাও হতে পারে যে মোহাম্মদ ইউনূস রিয়েলাইজ করতে শুরু করেছে যে এই ধরনের বাজি কারখানায় ম্যানেজারশিপ করতে করতে কখন আমিই না পুড়ে যাই, এই ভয়টা তার মধ্যে আসতে শুরু করেছে। এবং সে জানে, দেখো, পাকিস্তান বলো বাংলাদেশ বলো, এদের কিন্তু রাজনৈতিক ইতিহাসে খুনোখুনি, অ্যাসাসিনেশন, এগুলো ভীষণ অর্গ্যানিক্যালি হয়েছে। এটা আজ একবার হচ্ছে, দুবার হচ্ছে, বহুবার হয়েছে এবং হয়েছে। এবং সব থেকে বড় কথা, গভর্নমেন্ট টুল দিয়েই গভর্নমেন্টের লোকেদেরকে মেরে দেওয়ার ইতিহাস বাংলাদেশের নিজের এত ভয়ঙ্কর একটা ইতিহাস আছে। পয়েন্টটা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে ইউনূস কি তার একটুও গন্ধ পায়নি? ইউনূস কি তাও সেটা বুঝতে পারছে না? সেই জন্যে ইউনূস হয়তো অনেকটাই ভয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং যত সময় যাচ্ছে ও রিয়েলাইজ করতে পারছে যে নো ম্যাটার হোয়াট, আই ক্যান অলসো বি অ্যাসাসিনেটেড অর আই ক্যান অলসো বি রিমুভড ফ্রম দ্য এন্টায়ার সিস্টেম। এবার এই রিমুভালের পরে কী ট্রিটমেন্ট হবে না হবে কেউ জানতেও চায় না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যতক্ষণ সে সামনে আছে, এই ছাত্রদের যাদের সামনে এনেছিল তারাও অনেকটা ডাইলিউট হয়ে গেছে, তো তাদের মনেও তো ভয় ঢুকছে, তারাও বিভিন্ন রকম পালিয়ে যাচ্ছে, তার অনেক রকম ব্যুরো আমরা পাচ্ছি। এবং সবথেকে মজার জিনিস দেখো, এইখানে যে ছাত্র আন্দোলনের নাম করে যারা ধানমন্ডি 32 ভাঙলো, এদের মধ্যে বহু লোককে এমন দেখা গেছে বা আইডেন্টিফাই করা গেছে যারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে কোনোদিনই যুক্ত হতে পারে না। তো এই ধরনের লোকগুলো কোথা থেকে আমদানি হলো? এরা কারা? এরা হচ্ছে জামাতের দ্বারা তৈরি কিছু এমন লোক যারা এক্সট্রিমিজম ছড়ানোর জন্যেই গেছিল, যারা ওখানে মারদাঙ্গা করতেই গেছিল, এবং তাদের কাজটাই হচ্ছে এই ধরনের প্রচেষ্টাগুলোকে আরও ফলস্বরূপ সবার সামনে তুলে ধরা, ও সেটা করতেই এরা গেছিল ওখানে। দ্যাট ইজ দ্য রেজাল্ট। একদম। এবং সেইখানে আমরা দেখেছি, মানে সত্যি কথা বলতে গেলে ইতিহাসকে এইভাবে মুছে ফেলার যে প্রচেষ্টা না, মানে একটা দেশের জাতির জনক তার ইতিহাসকে এইভাবে মুছে ফেলার চেষ্টা সত্যি ভয়ঙ্কর। এবং সত্যি মানে কোনো ভাষা দিয়ে নিন্দা করলেও সেই নিন্দা যোগ্য হয় বলে আমি অন্তত মনে করি না। এখন যে বিষয়টি আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আমেরিকা সফরে যাচ্ছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তো সেইখানে তো বাংলাদেশের বিষয়টা ওঠাটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে দুই দেশের এই বৈঠক এবং তার ফলে বাংলাদেশের কাছে কীরকম বার্তা যেতে পারে? দেখো, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, এবং এই বৈঠকে যেমন বাংলাদেশ বললে সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, এবং এটাও হতে পারে যে ব্রিক্স সংক্রান্ত আলোচনাও তারা করবে, অবশ্যই করবে। কিন্তু বাংলাদেশের প্রতি যে আলোচনাটা ভারতবর্ষ সবসময় করে এসছে, বা আন্তর্জাতিক মহলে ভারতবর্ষ যেটা সবসময় বোঝাবার চেষ্টা করেছে, যে বাংলাদেশের প্রতি কিন্তু ভারতের একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্ববোধটা বাংলাদেশের কোনো নির্দিষ্ট মানুষের প্রতি নেই, দায়িত্ববোধটা বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যতের প্রতি আছে।